দেখেন মঈন আহমেদকে সেইখান থেকে 97 থেকে অন 11 থেকে ঘোড়া ডিপ্লোমেসি থেকে আওয়ামী লীগ ক্ষমতায়। এখন আপনার এই তৌহিদ সাহেবরা অনেকে ইন্টারভিউ দিয়ে বলতেছে যে বাংলাদেশে সবকিছু ইন্ডিয়া নিয়ন্ত্রণ করে, প্রত্যেকটা নিয়োগ থেকে সবকিছু করে। বাংলাদেশে এখন প্রশাসন সহ বাহিনীতে এলিভেটেড হতে হলে দুইটা জিনিস দেখাতে হয়, আনকন্ডিশনাল লয়ালিটি টু রেজিম অর্থাৎ আওয়ামী লীগ, এবং ইন্ডিয়া প্রীতি। রিসেন্টলি একজন লেফটেন্যান্ট কর্নেল তার এলাকায় এই অবৈধ ইন্ডিয়ানরা কারা কাজ করে সেই সম্বন্ধে একটা স্টেটমেন্ট করেছে, এবং তাকে সেইখানে ডিবি বলেছে যে আপনি এই ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেন না, এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে স্টেটমেন্ট করেছে যে ইন্ডিয়ার বিরোধিতা সহ্য করা হবে না। তো সেইখানে প্রশ্ন আসে যে উনি কোন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের না ইন্ডিয়া? সেনাবাহিনী কখন হিউম্যান রাইটস ভায়োলেট করে এবং কখন ভগবান হয় এইটা বুঝবেন যে তারা কি ডিউটি পারফর্ম করে সেইটার উপর। আজকে সেনাবাহিনীকে আপনি যদি বন্যা ডিউটিতে দেন, বন্যা ইন এইড অফ সিভিল পাওয়ার অথবা খাদ্য বিতরণের দায়িত্ব দেন, দেখবেন যে সেনাবাহিনীর সুনাম অনেক বেড়ে যাবে। আর সেনাবাহিনীকে আজকে ওই অপারেশন ক্লিন হার্টের মতো অপারেশনে নামান অথবা অস্ত্র উদ্ধারে নামান, দেখবেন যে সেখানে হিউম্যান রাইটস ভায়োলেশনের অভিযোগ আসবে। বাহিনী অ্যাকচুয়ালি তার প্রফেশনালিজম এবং টোটাল যে সৈনিকদের যে দায় দায়িত্ব সংবিধান অনুযায়ী সেইটা অনেকখানি নির্ভর করে রাজনৈতিক উইলের উপরে। রাজনৈতিক ইচ্ছার বাইরে সেনাবাহিনীর যাওয়ার সুযোগ থাকে না, বিকজ বাংলাদেশের যে সেট আপ, সেই সেট আপে আপনার আমাদের সশস্ত্র বাহিনী বিভাগ ডিফেন্স মিনিস্ট্রির আওতাধীন, এবং দেয়ার ইজ এ ডিফেন্স মিনিস্টার। ওইরকম ডিফেন্স মিনিস্টার হিসেবে কাউকে ডেজিগনেট যেহেতু করা হয় না, তো প্রধানমন্ত্রী কিন্তু এখানে ডিফেন্স মিনিস্টার। তো সেনাবাহিনীর পৃথিবীতে যে সমস্ত সেনাবাহিনী মেনটেন করে, সেনাবাহিনীর কাজ তো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, নিরাপত্তা, এক্সটার্নাল নিরাপত্তা এবং আরো অনেকগুলো কাজ থাকে। সেই কাজের ভিতরে প্যারামিলিটারি অথবা ইন এইড অফ সিভিল পাওয়ার সেগুলো করতে থাকে। এখন সেনাবাহিনী কখন হিউম্যান রাইটস ভায়োলেট করে এবং কখন ভগবান হয় এইটা বুঝবেন যে তারা কি ডিউটি পারফর্ম করে সেইটার উপর। আজকে সেনাবাহিনীকে আপনি যদি বন্যা ডিউটিতে দেন, বন্যা ইন এইড অফ সিভিল পাওয়ার অথবা খাদ্য বিতরণের দায়িত্ব দেন, দেখবেন যে সেনাবাহিনীর সুনাম অনেক বেড়ে যাবে। আর সেনাবাহিনীকে আজকে ওই অপারেশন ক্লিন হার্টের মতো অপারেশনে নামান অথবা অস্ত্র উদ্ধারে নামান, দেখবেন যে সেখানে হিউম্যান রাইটস ভায়োলেশনের অভিযোগ আসবে, এবং সেইখানে আপনার অনেক ধরনের আলোচনা সমালোচনা সৃষ্টি হবে। আমি নিজে ক্লিন হার্ট অপারেশনে ছিলাম। এখন এই ক্লিন হার্ট অপারেশনে আপনার এইগুলা ক্লিয়ার কোনো টার্মস বলা হয় না, কি করা হবে না হবে, এটা অনেকখানি অফিসারদের উপর নির্ভর করে। আমাদেরকে 3-4টা লিস্ট ধরাই দেওয়া হলো, এদেরকে ধরেন। তো আমি যেহেতু ক্যাডেট কলেজের না, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, এবং পলিটিক্যাল যে সেন্টিমেন্টটা, পলিটিক্যাল কালচারটা, নেস্টি কালচারটা সম্বন্ধে আমার ধারণা ছিল ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হওয়ায় অথবা এই নন ক্যাডেট কলেজ হওয়ার। আবু রুস ক্যাডেট কলেজের, তারা যে জানে না তা বলছি না, কিন্তু আর্মিতে যে একরোখা ক্যারেক্টার, ক্যাডেট কলেজকে বলা হয় ফিডার ইনস্টিটিউশন। তারা জানে সবকিছু, কিন্তু এরপরও এই ক্যাডেট কলেজের যারা, তাদের একটা একরোখা একটা মেন্টালিটি লক্ষ্য করা যায়। তো যার জন্য তারা অনেক সময় বাস্তবতা বুঝতেছে না অথবা নিজের স্বার্থ উদ্ধারের জন্য অনেক কাজ করে ফেলে। এখন আপনার মনে আছে যে আব্দুল জলিল পার্লামেন্টে এই পয়েন্টে রেজ করেছিল যে তাকে গোয়েন্দা বাহিনীরা টর্চার করছে, যে ডিজিএফআই তাকে টর্চার করছে, ডাইরেক্ট বলেছে। তো তার মতো একজন সিনিয়র নেতৃত্ব যখন এই অভিযোগ তোলে, সেইটা তো তদন্ত হয় নাই, হয়েছে নাকি? হয় নাই। এই যে আয়নাঘরের কথা আমরা শুনছি, আয়নাঘরের আর কোনো খবর শুনেছেন? তো সেই আয়নাঘর তো এখনো থাকারই কথা, কারণ আয়নাঘর যে ডিজলভ করেছে অথবা সেইখানে যারা বন্দী রয়েছে তাদেরকে ওখান থেকে যে সরিয়েছে, সেটা তো আমরা কোনো তথ্য জানি না। সো আয়নাঘরে বাংলাদেশের আইন অনুযায়ী কোনো লোককে আটক করলে 24 ঘন্টার ভিতরে তাকে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। তাহলে তাই যদি হয়, তাহলে
বাংলাদেশের একটা সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় একটা সংস্থা, তারা এটা কেন করতে পারে বা কেন করে বা কেন করতে বাধ্য হয়? যারা ডিজিএফআই তে চাকরি করে, এনএসএ তে চাকরি করে, তারা তো অনেকটা আমার খুব ঘনিষ্ঠভাবে চিনি। আমরা তো জানি তাদের মোডাস অপারেন্ডি, তারা কিভাবে অপারেশন করে। কারণ এই যে পলিটিক্যাল ইন্টেনশন বা পলিটিক্যাল ডাইরেকশন না থাকলে এটা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। মনে করেন পলিটিক্যাল ডাইরেকশন যদি না থাকে তাহলে আপনার এই এই আয়নাগর সম্ভব নয়। আপনি নিউজই দেখলেন, তাহলে পলিটিক্যাল যে ডিফেন্স মিনিস্টার সে তদন্ত করবে না যে এটা সত্য কি মিথ্যা? তদন্ত করে নাই, কোনো স্টেপও নেয় নাই, তার মানে কি অ্যাপ্রুভাল দিয়েছে। তাহলে এই যে তাদেরকে দিয়ে এই যে অবৈধ কাজগুলো সংবিধানের বাইরে যায়, সংবিধানে স্পষ্ট বলা আছে এই 24 ঘন্টার ব্যাপারে, 24 ঘন্টায় ভিতরে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে। তাহলে এইটা ভাঙছে কে? এখন এই জিনিসটা অনেক সময় বাইরের লোককে দিয়ে করানো যায় না, যাদেরকে দিয়ে করানো যায় তাদেরকে দিয়ে করানো হচ্ছে। এই জন্য আমি বলছি যে ডিজিএফআই তে যারা চাকরি করে, সেনাবাহিনী অফিসার যারা 2.5 বছর 3 বছর টার্মস যায়, আমি ব্যক্তিগতভাবে জানি অনেকে এই কাজ করতে চায় না, অনেকের গোয়েন্দা প্রশিক্ষণ নাই। আর হিউম্যান রাইটস এর যে কথাটা আসছে, আপনি দেখেন যে এখানে সেনাবাহিনীতে আমি যখন প্রশিক্ষণ নিয়েছি, হিউম্যান রাইটস ব্যাপারে কোনো কিছু শেখানো হয় না, ইভেন ইন্টারোগেশন ব্যাপারে কোনো কিছু শেখানো হয় না। এই যে সিভিল মনে করেন অস্ত্র উদ্ধার অথবা অপারেশন ক্লিন হার্টের মতো যখন এই অপারেশন গুলো করা হয়, সেখানে ইন্টারোগেশন কিভাবে করা, এটা তো আরবির কোথাও এটা প্রশিক্ষণ দেওয়া হয় না আমার আমার জানা। তো যার জন্য আপনি যাদেরকে এগুলো শিখান না, কারিকুলামে নাই, তাদেরকে যখন সেই কাজ পলিটিক্যাল আপনার ইচ্ছেটা ভিন্ন মত দমন করার জন্য করেন, তখন এইটার দায় দায়িত্ব আইসা পরে সেনাবাহিনীর উপরে। মানুষ ডিজিএফআই, এনএসআই, আর্মি পার্সন যেখানে যে কাজ করে তাকে ওই ওভারঅল আর্মি হিসেবে দেখে, যেটা রুস্টার বলেছে। যার জন্য আজকে আজিজ সাহেবের সম্বন্ধে যা কিছু সামনে এসছে, এইগুলা মানুষ দেখে সেনাবাহিনী। এই জন্য সে যে এই একটা জায়গায় আলোচনা করছে, ইন্টারভিউ দিয়েছিল, ডয়েসে ভ্যালিতে একবার ইন্টারভিউ দিয়েছে, কালকে পরশুদিন সাইফুর সাগরকে একটা ইন্টারভিউ দিয়েছে, আমরা দেখলাম। একটা কমেন্ট তার পক্ষে আসে নাই, একটা কমেন্ট। সব মানুষের পারসেপশন হলো অ্যাগনেস্ট হিম, তার বিপক্ষে। এখন উনি উনি যে কাজটা করেছেন, এই এইটা ওনার সামনে কি অপশন ছিল? মনে করেন 14 সালে ওনাকে ডিজিবিডিএর হিসেবে একটা ইলেকশনে উনি এই রেজিমের আদেশ মানতে বাধ্য হয়েছে। যদি না মানতো তাহলে ওনার সামনে কি অপশন ছিল? তাহলে ওনার ওনার অবস্থা হয়তো হয়তো এই মইনুল আহমেদ অথবা এসকে সিনহার মতো। আদেশ যদি না মানে, মইনুল আহমেদের কথাটা কেন বললাম, মইনুল আহমেদ এই আওয়ামী লীগকে ক্ষমতা আনলো, তার এখন পালাই থাকতে হচ্ছে। তো আপনি যখন এটাকে সামলাতে পারবেন না, তাহলে আপনি সেইটা বুঝলেন না কেন? মিলিটারি তো সে এপ্রিসিয়েশন করে যে অন 11 এর পরিণতি কোথায় যাবে, সেটা তো আপনার এপ্রিসিয়েট করা উচিত ছিল। এই প্রসঙ্গে বলি যে আমার আমার কাছে একটা তথ্য আসছে, আমি আগের একটা আলোচনায় বলেছি যে আহ, আজিজ সাহেব সম্ভবত বিএমএ থেকে রয়ের খপ্পরে পড়েছে, সম্ভবত আমি কথাটা বলা, এগুলো তো প্রমাণ দেওয়া কঠিন, কাজ কর্মের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সে বলা হয়। এবং তাকে ওখান থেকে তার এই অ্যামুনিশন হারানো, সেইখান থেকে নিতে নিতে তাকে চিফ অফ আর্মি স্টাফ বানাতে পেরেছে। এর আগে মইনুল আহমেদ, যার হাত ধরে অন 11 আসছে, সেও রয়ের কবজায় ছিল কমপ্লিটলি। আপনারা এটা তদন্ত করে দেখেন রুস্টার জানে কিনা, সোর্স তো বলা যাবে না। 1997 সালে মইনুল আহমেদ ইন্ডিয়াতে বেড়াতে গিয়েছিল একটা টিম নিয়ে। তো উনি লবিতে দেখা গেল যে একটা ভেরি ফাইন বিউটিফুল লেডি তার কাছে এসে বসলো, 5 মিনিট কথা বললো, এরপর তারা দুইজনে কোথায় বাইরে চলে গেল। এগুলো হয়তো অনেকে ভবিষ্যতে বই লিখবে। সো দেখেন মঈন আহমেদকে সেইখান থেকে 97 থেকে অন 11 থেকে ঘোড়া ডিপ্লোমেসি থেকে আওয়ামী লীগ ক্ষমতায়। এখন আপনার এই তৌহিদ সাহেবরা অনেকে ইন্টারভিউ দিয়ে বলতেছে যে বাংলাদেশে সবকিছু ইন্ডিয়া নিয়ন্ত্রণ করে, প্রত্যেকটা নিয়োগ থেকে সবকিছু করে। বাংলাদেশে এখন প্রশাসন সহ বাহিনীতে এলিভেটেড হতে হলে দুইটা জিনিস দেখাতে হয়, আনকন্ডিশনাল লয়ালিটি টু রেজিম অর্থাৎ আওয়ামী লীগ, এবং ইন্ডিয়া প্রীতি। এবং তারা ইচ্ছে করে, যারা কর্মকর্তারা, অনেক কর্মকর্তা ইচ্ছে করে ইন্ডিয়া প্রীতি দেখায় যে ইন্ডিয়ার কার কার সাথে সম্পর্ক আছে, যাতে এলিভেশন হয়।
সো এইগুলো তো হচ্ছে, তো এখন এইগুলো ইন্ডিয়াকে সবই খুশি হলো। করানোর জন্য সেনাবাহিনী রাজনীতির অংশ হলো, নাকি সরকারকে খুশি করানোর জন্য রাজনীতির অংশ হয়ে গেল? এখন এইটা তো অনেকে বলে থাকে যে আমরা যখন এই ইন্ডিয়ার অবৈধ বিদেশি খাতে আন্দোলন শুরু করলাম, আমি ব্যক্তিগতভাবে ফেস করি না, বাট অনেকে আমার সাথে শেয়ার করেছে যে যখন তারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে বা ইন্ডিয়ান এই যে অবৈধভাবে যারা বাংলাদেশে নিয়োগ আছে তাদের বিরুদ্ধে হুম। যখন কথা বলে, তখন অনেকে তাদেরকে বলা হয় যে তোমরা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলো না, তাহলে বেকায়দায় পড়তে পারো। রিসেন্টলি হুম। একজন লেফটেন্যান্ট কর্নেল তার এলাকায় হুম। এই অবৈধ ইন্ডিয়ানরা কারা কাজ করে সেই সম্বন্ধে একটা স্টেটমেন্ট করেছে, এবং তাকে সেইখানে ডিবি বলেছে যে আপনি এই ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেন না। এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে স্টেটমেন্ট করেছে যে ইন্ডিয়ার বিরোধিতা সহ্য করা হবে না। তো সেইখানে প্রশ্ন আসে যে উনি কোন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের না ইন্ডিয়া? এখন আসেন আপনার রিসেন্ট ঘটনা যে এই আহ, সেনাবাহিনী আসলেই কতটুকু হিউম্যান রাইটস ভায়োলেট করে কিনা। হুম। এখন শফিউদ্দিন সাহেব যেটা বলেছেন, ওনার জায়গা থেকে তো ওনার এটা ছাড়া বলার আর কোনো উপায় নাই, কিন্তু ভায়োলেশন হচ্ছে। সবচেয়ে ট্রাজেডি হলো যে সেনাবাহিনী তার নিজস্ব অফিসারদের উপরে হিউম্যান রাইটস ভায়োলেট করছে। যেমন উদাহরণস্বরূপ বলি, ব্যক্তিগত বলা উচিত না তার উপরই, আমি সিম্পলি বিএনপির একটা সদস্যপদ নিলাম 2010-এ। এই বিএনপির সদস্যপদ নেওয়ার পরই আমাকে 2012 সালে নন গ্রেটা করার পরেও আমি 2018 সাল পর্যন্ত চিকিৎসা পেয়েছি। চিকিৎসা কেউ বাধা দিত না, কারণ চিকিৎসাটা আমার ইনএলিয়েবল রাইট, আমার রিটায়ারমেন্টের রাইট। আমি যেহেতু 20 বছর সেনাবাহিনীতে চাকরি করেছি। তো এরপরে আজিজ সাহেব এসে জেনারেল সরওয়ার্দী সম্ভবত তার চিকিৎসাটা বন্ধ করবে, সেই বন্ধ করতে যাই সবারটা বন্ধ করে দিয়েছে। এখন আমরা যদি চিকিৎসা নিতে যাই, সিএমএইচ এ যেতে পারি, সিএমএইচ যদি যাই তখন বলে পারমিশন লাগবে। তো জিজ্ঞেস করে কার পারমিশন, বলে এজি সাহেবের পারমিশন। আপনি এজি সাহেবকে ফোন দিয়ে পাবেন না, অ্যাডজুটেন্ট জেনারেল। তো আমাদের যোগাযোগের জায়গা কোনটা, করো, মানে সেন্ট্রাল বা অফিসের রেকর্ড অফিস, যেটা যেটা রিটায়ার্ড অফিসারদের অফিস। তো সেখানে যদি বলে, সে বলবে স্যার একটু অমুকরে ফোন দেন, অমুকরে ফোন দেন, অর্থাৎ আপনি আগ্রহ হারাই ফেলবেন। এখন এই যে এইরকম আমাদের যাদের চিকিৎসা বন্ধ করছে, আর অন্যদিকে যে যারা অনেক সময় এই যে কন্ট্রোভার্সিয়াল সিভিলিয়ান, তারা তারা কিন্তু সিএমএইচ এর চিকিৎসা পাতে কোনো বাধা হচ্ছে না। যে রাইট আমার অর্জিত হয়েছে সেই রাইট আপনি আমাকে উইথহেল করে রাখছেন, এটা তো হিউম্যান রাইটস ভায়োলেশন। আমি আর্মি হাউজিং এ আপনার 15 লাখ টাকা দিয়ে রাখছি, 15,10,000 টাকা। আমাকে এখন পর্যন্ত প্লট অ্যালটমেন্ট দেওয়া হয়নি। অথচ এখন থেকে 20 বছর, আমাদের চেয়ে 20 বছর 30 বছর পরে যারা জয়েন করছে তারা কিন্তু প্লট পেয়েছে। এই যে আবরুস স্যার পেয়েছে, কিন্তু তাকে প্লট বুঝিয়ে দিচ্ছে না। এইগুলা কারা করে? তো আপনি পৃথিবীর কোথাও পাবেন না যে সার্ভিং অফিসার রাজনৈতিক কারণে রিটায়ার্ড অফিসারদের উপরে এইরকম তাদের বেনিফিটস উইথহেল্ড করছে। আমি অ্যাজ এ রেকর্ড প্রত্যেকটা চিফকে একটা করে অ্যাপ্লিকেশন লিখেছি, ডিও বলে ডেমি অফিসিয়াল লেটারের একটা কার্ডিসি হয়েছে, একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে এটা একটা উত্তর দেয়। আমাদেরকে শেখানো হয়েছে যে ডেমি অফিসিয়াল লেটার লিখলে সেইখানে একটা উত্তর দেওয়া হয়। আমি আপনার মুবিন সাহেবকে লিখেছি, আপনার ইকবাল করিম ভুঁইয়াকে লিখেছি, বেলাল সাহেবকে লিখেছি, আজিজ সাহেবকে লিখেছি, শফিউদ্দিন সাহেবকে লিখেছি। নোবডি রিপ্লাইড, জাস্ট দেখার জন্য। আমি জানি রিপ্লাই করবে না, কারণ এই দেখেন এইটা কত বড় হিউম্যান রাইটস ভায়োলেশন। আমি রুশে বলছে হিল ট্র্যাক্সে আমি 4 বছর চাকরি করেছি, 8বার ম্যালেরিয়া হয়েছে, আমরা সেখানে মারাও যেতে পারি। তো সেইখান থেকে তার মানে আমি এখানে যেহেতু আপনাদের সেনাবাহিনী ক্ষেত্রে অফিসার, মানবাধিকার লঙ্ঘন। আমি হ্যাঁ আমি যেখানে গেছি মানুষ জানে যে আমি আর্মিতে চাকরি করতাম। আর্মির ইমেজ বৃদ্ধি হয়েছে। আমি লন্ডনে, ইউনিভার্সিটি অফ লন্ডনে যখন লেখাপড়া করেছি, সেইখানে টিচার আমাকে বলছে, ও ইউ আর সো ব্রিলিয়ান্ট, তুমি আর্মিতে চলা সেই জন্য। এই এখন যে আমি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, মানুষ দেখে আমাকে আর্মি অফিসার। আমাদের কন্ডাক্ট দেখলে মানুষ আর্মির প্রতি একটা 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 শ্রদ্ধা, একটা একটা ইমেজ বাড়ে। আর যারা সার্ভিং অফিসার এই বিভিন্ন জায়গায় চাকরি করে, আমি আবারও রুশের ওই কথাটা বলবো যে 99% ভালো, কিন্তু গুটি কয়েক, হাতে গোনা হয়তো 100-200, এই তারা যে এই কাজটা করে। এবং এই তারা এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সেনাবাহিনী সম্ভবত
পারসেপশন এইভাবে যে সম্পূর্ণভাবে জনগণের স্বার্থে, জনস্বার্থের বিপক্ষে দাঁড় করা হয়েছে। এখন এইদেরও লিমিটেশন আছে। মনে করেন আজিজ সাহেব এই সেনাপ্রধান হিসেবে যদি রেজিমের যদি নির্দেশ না মানে, তাহলে তার সামনে কি অপশন থাকতো? তার অপশন থাকতো এই আপনার কু করা, ক্ষমতা নেওয়া। তো ক্ষমতা নিয়ে কি উনি সাস্টেন করতে পারবে? আজকে আর্মিকে এমন ভাবে সাজানো হয়েছে যে বাধ্য হবে রেজিমকে সার্ভ করার জন্য। সো যদিও আমাদেরকে শেখানো হয়, বটম লাইন হলো যে আপনি কোনো অবৈধ আদেশ মানতে বাধ্য নয়। তো আজিজ সাহেব যদি অবৈধ আদেশ না মানতো, তাহলে কি হতো? তাহলে তার অবস্থা ওই এসকে সিনহার মতো হতো। অথবা এই শফিউদ্দিন সাহেব যদি এটা না করতো, যে যেভাবে সরকার চায়, রেজিম যেভাবে চায় সেইভাবে যদি না করতো, তাহলে ওই একই পরিণতি ভোগ করতো।